স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 8-এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, একের দাগে দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার পাওয়া যায়? উত্তর হবে 9 বার পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, 1-2 দাগে যেমন করে হোক 5-7 হাজার টাকা তাদের ক্ষতি হবেই। বক্তা কে? বক্তা হলেন রমেশ, অর্থাৎ কয়ের দাগে উত্তর। পরবর্তী প্রশ্ন, তুমি নিজ অতি ছোট, কে কাকে বলেছে? উত্তর হবে রমেশ রমাকে উক্ত কথাটি বলেছে। পরবর্তী প্রশ্ন, 1-4 দাগে গলির মোড়ে দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে? উত্তর হবে গাছের প্রেত ছায়া। পরবর্তী প্রশ্ন, 1-5 দাগে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, কোথায় নিদ্রা যায়? উত্তর হবে বীজের কঠিন ঢাকনার মধ্যে নিদ্রা যায়। পরবর্তী প্রশ্ন, বুকুর মায়ের নাম কি ছিল? বুকুর মায়ের নাম ছিল নির্মলা। পরবর্তী প্রশ্ন, 2 দাগে অতি সংক্ষেপে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। আমি তোমাদের সুবিধার্থে প্রতিটি প্রশ্ন উত্তর প্রস্তুত করে দিয়েছি। 2-1 দাগে প্রশ্ন, হিজল গাছে কি বাঁধা আছে? উত্তর হবে হিজল গাছে ডিঙ্গিটি বাঁধা আছে, যেটা ঝাঁঝরা ফোঁপড়া ছিল। পরবর্তী প্রশ্ন, 2-2 দাগে জীবনানন্দ দাশের লেখা একটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর হবে ধূসর পাণ্ডুলিপি। পরবর্তী প্রশ্ন, 2-3 দাগে গড়াই নদীর তীরে কবিতায় মাচানের উপর কি আছে? উত্তর হবে শিমলতা আর লাউ কুমড়ার ঝাড় মাচানের উপরে আছে। 2-4 দাগে কোন স্কুলে পড়াশোনা করে বুকু? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে বুকু পড়াশোনা করে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে এখানে বুকু পড়াশোনা করে। পরবর্তী প্রশ্ন, 2-5 দাগে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে, ডাহুক পাখি অর্থাৎ ডাহুক মেয়ে কারা এখানে? উত্তরটা আমরা জেনে নেব। মা ডাহুক পাখিদের স্নেহবশত কবি ডাহুক মেয়ে বলেছেন। পরবর্তী প্রশ্ন, 2-6 দাগে দাঁড়াও কবিতাটি কার লেখা? উত্তর হবে দাঁড়াও কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। পরবর্তী প্রশ্ন, 2-7 দাগে গ্রামের একমাত্র ভরসা কি ছিল? গ্রামের একমাত্র ভরসা ছিল 100 বিঘার মাটি। পরবর্তী প্রশ্ন আমরা জানব 3-1 দাগে পাড়া গাঁর দুপর ভালোবাসি কবিতাটিতে প্রকৃতির কেমন ছবি ফুটে উঠেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, অর্থাৎ কবিতাটিতে প্রকৃতির কেমন ছবি ফুটে উঠেছে। আমরা কিন্তু একে একে এই বিষয়টি জেনে নিই। কবি জীবনানন্দ দাশ ভালোবাসেন তার জন্মভূমির দ্বিপ্রহরকে। অনেকের স্বপ্ন, কাহিনী, গল্প যা কবিকে আপ্লুত করে তুলত, তা সবই আজ কবির হৃদয়ে সঞ্চিত। তা শুধু জানে কবির জন্মভূমির প্রান্তর ও প্রান্তরের শঙ্খচিল, বাংলার নদী, মাঠ, শঙ্খচিল, এদের কাছ থেকে কবির হৃদয় বহু যুগ ধরে কথা শিখেছে, স্বপ্ন দেখেছে। স্বপ্নের মধ্যে কবি শুনতে পান শুকনো পাতা ঝরে যাওয়ার গন্ধ, শুকনো পাতা ঝরে যাওয়ার শব্দ, শুনতে পান শালিখের কণ্ঠস্বর, দেখতে পান ভাঙা মঠ মন্দির দেউল। কবির স্বপ্নে আজও ধরা পড়ে নকশা পেড়ে শাড়ি পরা মেয়েটি, যে হলুদ পাতার মতো রোদের মধ্যে সরে সরে গিয়েছে। কবির চেতনায় ভেসে ওঠে জলসিঁড়ি নদীর পাশে ঘাসের উপর শাখা নুয়ে বহুদিন থেকে পড়ে থাকা ছন্দহীন বুনো চালতা গাছটির কথা, মালিকের খোঁজহীন ডিঙি নৌকার কথা, যেটি বহুদিন ধরে হিজল গাছে বাঁধা পড়ে আছে। রোদে ভেজা বেদনার্ত দ্বিপ্রহর আকাশের নিচে কেঁদে চলেছে। সেই পাড়াগাঁর দ্বিপ্রহরকে কবি মন প্রাণ উজাড় করে ভালোবেসেছেন। পরবর্তী প্রশ্ন আমরা জানব
3-2 দাগে পল্লী সমাজ রচনায় রমেশ চরিত্রটি কিভাবে চিত্রিত হয়েছে? পল্লী সমাজ রচনাংশে রমেশ চরিত্রটির কথা যেটা পাই, রমেশ পল্লী সমাজ উপন্যাস অংশের অন্যতম চরিত্র। আলোচ্য গদ্যে রমেশ চরিত্রটি তার মানবিকতার কারণেই আমাদের কাছে প্রিয় হয়ে উঠেছে। জমিদারি রক্ষার চেয়েও সন্তানতুল্য প্রজাবৃন্দের তার কাছে বড় হয়ে উঠেছিল। অর্থাৎ জমিদারি রক্ষার চেয়েও সন্তানতুল্য প্রজাবৃন্দ রমেশের কাছে বড় হয়ে উঠেছিল। তাই তাদের রক্ষা করতে গিয়ে বেনি ঘোষাল ও রমার কাছে যখন সে অপমানিত হয়, তখন প্রাণের ঝুঁকি নিয়ে একক প্রচেষ্টায় বাঁধ কেটে প্রজাদের সে আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করে প্রকৃত মানুষের পরিচয় দেয়। আহত আকবর সর্দার ও তার বিরোধিতা করে অভিযোগ জানাতে থানায় যেতে চায়নি। প্রকৃত মানবিকতার মাধ্যমে রমেশ পল্লীবাসীর মন এভাবে জয় করেছিল। তুমি তাহার 4-1 তুমি তাহার পাশে এসে দাঁড়াও কবিতায় কবি কাদের পাশে দাঁড়াতে বলেছেন, তুমি কিভাবে তাদের পাশে এসে দাঁড়াতে চাও? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা অবশ্যই কিন্তু রেডি করে পরীক্ষা দিতে যেও। আলোচ্য কবিতায় কবি দরিদ্র অসহায় একলা মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন। আমি অসহায় দরিদ্র মানুষকে আমার যথাসাধ্য সমস্ত কিছু দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই। বড় হয়ে ছোট ছোট গরিব বাচ্চাদের পড়াতে চাই। যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সেই সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চাই। আর আমার বন্ধুদেরও উৎসাহী করতে চাই এই সমস্ত কাজে, যাতে এই কাজগুলি বৃহত্তর রূপ পায়। পরবর্তী প্রশ্ন, ওরা বিরাট এক নৈ রাজ্যের বাসিন্দা। ওরা বলতে কাদের কথা বলা হয়েছে? নেই রাজ্যের বাসিন্দা বলতে কি বোঝানো হয়েছে? ওরা বলতে ছন্ন ছাড়া বেকার ছেলেদের কথা বা যুবকদের কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন উত্তর, কবি অচিন্ত কুমার সেনগুপ্ত তার কবিতায় স্থান পেয়েছে বেকারত্ব ও হতভাগ্য বেকারদের প্রতি তীব্র অবহেলার কথা। কবি এখানে সেই সব ছন্ন ছাড়া যুবকদের কথা যাদের না আছে আশ্রয়, সম্বল, ভবিষ্যৎ, আইন কানুন, বিনয়াবনতা, ভদ্রতা, শীলতা, শালীনতা এসব কিছুই নেই তাদের। ওদের জন্য কলেজে সিট নেই, চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই। তাদের জন্য খেলার মাঠে মেলায় টিকিট নেই, বাড়িতে ঘর নেই, খেলার জন্য মাঠ নেই। তাদের অনুসরণ করার মতো নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, এমনকি তাদের প্রতি সম্ভাষণে কারও দরদ নেই। চারিদিকে শুধু না থাকার সম্ভার। এই জন্য তাদের জন্য উক্ত কথাটি বলা হয়েছে। এরপরে 5-2 দাগে আমরা জানব, কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর লেখো বা পত্র লেখো। 5-2 দাগে উত্তরটি আমি প্রস্তুত করেছি। পরিবেশ দূষণ সম্পর্কে তোমার মতামত জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। তো দ্রুততার সঙ্গে আমরা দেখে নিই। প্রিয় পিয়ালি, আশা করি ভালো আছিস। অনেক দিন তোকে কোনো চিঠি লেখা হয়নি। আমরা সবাই এখানে ভালো আছি। তুই পরিবেশ দূষণ সম্পর্কে আমার মতামত জানতে চেয়ে চিঠি পাঠিয়েছিস। আজ সকালেই সেই চিঠি হাতে পেলাম। আমি জানি যে মাটি, জল, বাতাস, গাছপালা, পশু পাখি ইত্যাদি সব কিছুকে কেন্দ্র করেই আমাদের পরিবেশ গড়ে ওঠে। কিন্তু বর্তমানে বাতাস, মাটি, জল সমস্ত কিছুই দূষিত হচ্ছে। ফলে মানুষ ধীরে ধীরে বিপন্নতার দিকে এগিয়ে যাচ্ছে। বায়ু দূষণের জন্য বাতাস থেকে অক্সিজেনের পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যানবাহনও বৃদ্ধি পাচ্ছে। এই যানবাহনের বিষাক্ত ধোঁয়া ও কলকারখানার ধোঁয়া, রাসায়নিক গ্যাস সবই বাতাসে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডের পরিমাণ বাড়িয়ে বাতাসকে ব্যাপকভাবে দূষিত করছে। এছাড়া প্রচুর পরিমাণে বৃক্ষছেদন, প্লাস্টিকের ব্যবহার এবং কীটনাশকের ব্যবহারে মাটি দূষিত হচ্ছে।
দূষিত পদার্থ নদী নালার জলে মিশে গিয়ে জলে আর্সেনিকের পরিমাণ বেড়ে যাচ্ছে, ফলে জলের তলায় থাকা মাছ এবং অর্থাৎ জলে থাকা মাছ এবং বিভিন্ন জলচর প্রাণীও ক্ষতি হচ্ছে। এছাড়াও বনাঞ্চল সাফ করে গড়ে উঠেছে জনবসতি, এর ফলে বন্য পশু পাখিদের অস্তিত্ব সংকটে পড়েছে। নানা প্রকার আগ্নেয়াস্ত্র পরীক্ষাও পরিবেশ দূষণের জন্য দায়ী। সব মিলিয়ে বলা যায় দিন যত এগোচ্ছে আমাদের পরিবেশ ততই দূষিত হচ্ছে। একমাত্র মানুষই পারে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে। পরিবেশ দূষণ প্রতিকারে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আজ এখানেই শেষ করছি। আমার মতামত তোর কেমন লাগলো জানাস, কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস। ভালো থাকিস। ইতি তোর বন্ধু শ্রেয়া। পরবর্তী প্রশ্ন 7-এর দাগে 7-এর 1, পড়া শব্দটি পাঠ করা অর্থে একটি বাক্য লেখো। ছেলেটির সমগ্র মহাভারত মহাকাব্য পড়া আছে। এখানে পাঠ করা অর্থে পড়া শব্দটা ব্যবহার করা হয়েছে। হাত শব্দটি দেহের অঙ্গ অর্থে একটি বাক্য লেখো। কাঁচের টুকরোতে বালকটির হাত কেটে রক্ত পড়ছিল। দেহের অঙ্গ অর্থে ব্যবহার করা হয়েছে। অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে? যে বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা বা নিষেধ ইত্যাদির ভাব প্রকাশিত হয় বক্তার ইচ্ছা, নির্বাচন অথবা নৈতিক অবস্থানকে সূচিত করে তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। যেমন দেখে বুঝে কাজ করো। নির্দেশ্য বাক্য কাকে বলে? যে বাক্যে কোনো বক্তব্য বা বিষয়ের বিবৃতি থাকে তাকে নির্দেশ্য বাক্য বলে। যেমন সেই ইতিহাস গোপন থাকাই ভালো। পরবর্তী প্রশ্ন 7-এর 5-এর দাগে সর্বনাম কাকে বলে? সাধারণত নামের বা বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। একই নামকে বাক্যে বারবার ব্যবহার করলে একঘেয়েমি আসে, তাই তার পরিবর্তে সর্বনাম পদ ব্যবহার করা হয়। যেমন ইনি হলেন রাজবিদ্রোহী, ইনি হলো সর্বনাম পদ। শেষ প্রশ্ন অব্যয় কাকে বলে? বাংলা ভাষায় এমন কিছু শব্দ বা পদ আছে যাদের রূপভেদ হয় না। লিঙ্গ, বচন, পুরুষ ও বিভক্তি ভেদে এরা অপরিবর্তনীয়, তাই এদেরকে অব্যয় বলা হয়। যেমন এবং, বরং, কিংবা, তো, সুতরাং, নাইবা, নতুবা, কিংবা, অথবা, কেননা, কাজেই, জন্য, নিমিত্ত লাগিয়া। এটি বাক্যে প্রয়োগ করা হয়েছে। এ তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়। এখানে তো হলো আলংকারিক অব্যয়। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।